পরীক্ষায় এই প্রশ্নটি আসতেই পারে, জ্বলছে জ্বলছে চারিদিক ধোঁয়া, সবকিছু পুড়ে যাচ্ছে। উক্তিটি কার কার উদ্দেশ্যে এই উক্তি করা হয়েছে? উক্তি করার সময় বক্তা এবং শ্রোতা দুজনের পরিস্থিতি কেমন ছিল, এবং এই ভিউ আনার জন্য, যে বেশি পয়সা ইনকামের জন্য তোমার মেয়েকে টপ হিসাবে সাথে কিসের তুলনা করছো? দিনের চেনা একটা মানুষের এমন ঘর ছেড়েছিল, মা বাবার মূলিক ইমেজটাকে নষ্ট করে দিলে, মেয়ের প্রাইভেট লাইফটা 101% ঠিক। জয় বর্মা। আজকের ভিডিওটা জয় বর্মা বলেই স্টার্ট করলাম। তোমাদের কাছে এই কমিউনিটিতে একটা প্রশ্ন রেখেছিলাম, তোমরা রেগুলার ব্লগ ভিডিওর পাশাপাশি কন্ট্রোভার্সি ভিডিও, আনহ্যাপি উইথ ঘামনের কন্ট্রোভার্সি ভিডিও দেখতে চাও কিনা। 75% ভোটস এসেছে এটার জন্য যে আমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখতে চাই। তাই আমিও তোমাদের ইচ্ছার কথা, ভালো লাগার কথা মাথায় রেখে, যেহেতু আনহ্যাপি উইথ ঘামন এখন হচ্ছে একটা ট্রেন্ডিং টপিক, একটা ভাইরাল টপিক, তাই সেটার কন্ট্রোভার্সি ভিডিওই তোমাদের সামনে নিয়ে আসছি। আমার কপালে দেখে বুঝতেই পারছো, আজকে সকালবেলাই আমরা বড় মার কাছে পুজো দিতে গিয়েছিলাম। আমার নামে মানসিক করেছিল দিদি আর মিস্টার বিশ্বাস দুজনেই। কোনোদিন কিন্তু ভাবিও নি যে আমায় আলটিমেটলি নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করতে হবে। তো চলো কন্ট্রোভার্সি ভিডিও শুরু করি, আনহ্যাপি উইথ ঘ্যামনের ভিডিও। পজিটিভনেসে ভরা একজন ব্লগার যে হঠাৎ করে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হয়ে যাবে, সেটা সম্ভবত উনি নিজেও ভাবেননি, আর আমরা তো কেউ ভাবিনি। ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ট্রিপস অ্যান্ড ট্রিক্স, যেটা একজন লাইফস্টাইল ব্লগারের কাজে লাগে। 17 ফেব্রুয়ারি ভিডিওটা ঘ্যামনের দেখার পর আমার মনে এতটাই খারাপ লাগলো, এতটাই ব্যথা লাগলো, এতটাই আমি অপমানিত বোধ করলাম। তো আমার মনে হলো একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা উচিত। শুধুমাত্র লাইফস্টাইল ব্লগার হলে আমি আমার মনের এই ভাবটা তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। সেই ভিডিওতে আমায় ভরে ভরে ভালোবাসা দিয়েছো, প্রচুর কমেন্ট করেছো, লাইকস করেছো, আমি সত্যিই তোমাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু যে মানুষটা এত অপমান করার পরেও, যার মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই, তাকে কি বলবো? মানুষ ছুটে এসে ওর ভিডিওটা দেখে, ওর প্রচুর ভিউজ হয়, এবং মাসের শেষে ও আগে যা ইনকাম করতো তার ডবল টাকা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। যেমন তার যে প্ল্যান ছিল তাতে সম্পূর্ণরূপে কিন্তু জিতে গেল, সম্পূর্ণরূপে ফলপ্রসূ হলো ওর প্ল্যানটা। এই ব্যাপারটাকে একটু অন্যভাবেও, বিনীতভাবে, নম্রভাবে, প্রতিকূলভাবে না বলে অন্যভাবেও প্রকাশ করা যেত, অন্যভাবেও ভিডিওর সামনাসামনি আনা যেত। 7 বছর ধরে যেমন ভিডিও করছে, সে তো জানে কিভাবে বললে দর্শকের মনে আঘাত না দিয়েও এই ব্যাপারটা করা যেত। ওনার পয়েন্ট 101% ঠিক। আমরা লাইফস্টাইল ব্লগাররা সাংসারিক কাজ সামলে অনেক কিছু দেখাই, আমাদের কাছে সময়টা খুব অল্প থাকে, তার মধ্যে ভিডিও করা, এডিট করা, প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া, সমস্তটা অনেক বেশি টাফ। তার মধ্যে যদি কোনো ভিউয়ার বা কোনো সাবস্ক্রাইবার সকাল 6টার সময় কারোর বাড়ি চলে যায় আবেগের বশবর্তী হয়ে, অবশ্যই ভালোবাসার টানে, তাহলে কিন্তু সেই জিনিসটাই আমরা একটু অপ্রস্তুতি হয়ে। আমি কখনোই এটা জাস্টিফাই করিনি আগের ভিডিওতে যে গেছে সে সম্পূর্ণ ঠিক করেছে। সকাল 9টার পর বা বিকেল 4টে, 4:30 পরে যে কোনো মানুষ একটু দেখা করতে যেতেই পারেন, তবে তাকে তার আগে যার বাড়িতে যাচ্ছেন তার একটা পারমিশন নেওয়াটা জরুরি। কিন্তু কয়েকদিন আগে শুনলাম 4:30 সময়, বিকেলবেলা, গরমের সময় ঘ্যামনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অমৃতা রায় নামে একজন বন্ধু, যাকে মামন বন্ধু বলে। তিনি যাওয়ার পরে তার কাছে গেট খোলা হয়নি। হয়তো এই মানুষটি, যিনি সকাল 6টায় তোমার বাড়ি পৌঁছে গেছেন, তিনি আবেগকে কন্ট্রোল করতে পারেননি। পুজো দিতে বসে তুমি আর তোমার কর্তা তো সেই কথাই বললে, আবেগ থেকেই যত দোষ। সত্যি তো, দোষ তো আবেগের। ঠিক যেরকম আবেগে 6 দিনের চেনা একটা মানুষের হাত ঘ্যামন ঘর ছেড়েছিল মা বাবার মুখ পুড়িয়ে। তারপর বহু বছর কিন্তু ঘ্যামনের সঙ্গে ঘ্যামনের মা বাবার কোনো যোগাযোগ ছিল না। দোষটা কিন্তু ঘ্যামনের নয়, দোষটা হচ্ছে আবেগের। আবেগ বেশি হয়ে গেলে অনেক সময় মানুষ ভুল পদক্ষেপ নেয়, এটাই বলতে চেয়েছিলে। তাহলে কি তুমি স্বীকার করছো তোমার সেদিনের নেওয়া পদক্ষেপটা ভুল? আরও একটা কথা বলার, ইদানিং দেখছি পুপুর জন্মদিনেও তোমরা পুপুর বয়স রিভিল করছো না। না, বাচ্চা আমার কোনো টার্গেট নয়, সফট টার্গেট তো নয়, কিন্তু বাচ্চার বয়সটা হিসাব করলেই তোমাদের বিয়ের বয়সটা যেহেতু বেরিয়ে যাবে, তাই বিয়ের বয়সটা আড়াল করতেই এই সিদ্ধান্ত নয় তো? অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলেছেন যে এখানে সন্তানকে আনাটা নিষ্প্রয়োজন। কিন্তু একটা কথা বলার, যেখানে সন্তান নিজে হাঁড়ি কাঠে গলা দিয়েছে, সেখানে কী বা বলার থাকতে পারে? সন্তানটি যে হাঁড়ি কাঠে গলা দিয়েছে, ওই যে মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে অহংবোধ এবং বাচালতা, সেই জন্য নিজের যে হাঁড়ি কাঠে গলা দিয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ দোষটি সন্তানের ও তার মায়ের। মায়ের অপকর্মের জন্য ভুগতে হচ্ছে সন্তানকে। মা কিন্তু চাইলেই ওই অংশটুকু এডিট করে বাদ দিয়ে দিতে পারত, কিন্তু পারেনি, কারণ ওই কথাটা ভিউয়ার্সদের কাছে ওনার পৌঁছে দেওয়ার ছিল। আর তারপরে যেটা হয়েছে সেটা তো খুবই অবভিয়াস।
তার ফলশ্রুতিতে মানুষ ঘেমনকে ছেড়ে ঘেমনের মেয়েকে টার্গেট করেছে। সন্তান সফট টার্গেট বলে তাকে টার্গেট করা হয়নি, সন্তান নিজে যেচে হাড়ি কাঠে গলা দিয়েছে এবং মা সেটাকে প্রশ্রয় দিয়েছে। ঘেমন, তুমি উত্তর চেয়েছিলে না, বিচার চেয়েছিলে, প্রশ্নের উত্তর, আর তোমার সাথে তোমার মেয়ের সাথে ঘটা জিনিসটার বিচার। তো বিচারে দোষী কিন্তু তুমি নিজে ইচ্ছে করলেই সেদিনের ভিডিওর শেষ পোর্শনটুকু বাদ দিতে পারতে, দাওনি। কারণ তোমার সন্তানের এই যে কথাটা তোমার ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেওয়ার ছিল, সেই জন্যেই এই অংশটুকু রাতের লাস্টে তুমি রেখে দিয়েছিলে, কেটে বাদ দাওনি। এটা কিন্তু তোমার হাতেই ছিল। তাই আজকে তোমার সন্তানকে যেসব কুকথার সম্মুখীন হতে হচ্ছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার জন্য দায়ী কেবলমাত্র তুমি এবং তোমার সন্তান। তোমার সন্তান যে হাড়ি কাঠে গলা দিয়েছে, তাই তার গলাটি কাটা গিয়েছে। মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি আসতেই পারে, জ্বলছে চারিদিক ধোঁয়া, সব কিছু পুড়ে যাচ্ছে। উক্তিটি কার উদ্দেশ্যে এই উক্তি করা হয়েছে? উক্তি করার সময় বক্তা এবং শ্রোতা দুজনের পরিস্থিতি কেমন ছিল এবং এই উক্তির মধ্যে দিয়ে যে অর্থ প্রকাশ পেয়েছে সেই অর্থটি সম্পূর্ণরূপে উদ্ধার করো এবং নিজের মনের ভাব প্রকাশ করো। এবারের মাধ্যমিক পরীক্ষার বাংলায় কি এই প্রশ্নটাই আসতে চলেছে? অনেক বছর আগে একটা সিনেমা রিলিজ করেছিল, তখন আমি ছোট। একটা ইলু ইলু বলে গান ছিল, সেখানে একটা ডায়লগ ছিল, খুব ভালো বন্ধুই পারে খুব ভালো শত্রু হতে। তোমার ভালো ভিউয়াররা যারা তোমায় প্রাণ ঢালা ভালোবাসতো, আজ তোমার শত্রু। 18ই ফেব্রুয়ারির পরে তোমার 1000 জন সাবস্ক্রাইবার কমে গেছে। না, তাতে তোমার ভয় পাওয়ার কিছুই নেই, তুমি এটা গেইন করে নেবে। ভিউজ যা হচ্ছে তাতে তোমার ওই 1000 সাবস্ক্রাইবার কমে যাওয়াতে কিছুই যাবে আসবে না। কিন্তু তুমি যে মান সম্মানটা খোয়ালে আর তোমার মেয়ে যেভাবে পাবলিক প্ল্যাটফর্মে হ্যারাস হচ্ছে, সেই জিনিসটা কোথায় যাবে? তুমি বিচার চাইছো, কি বলছো? তিলোত্তমার বিচার পাইনি, আমার মেয়ে বিচার পাবে তো? কিসের সাথে কিসের তুলনা করছো তুমি? তিলোত্তমা কত শিক্ষিত একজন ডাক্তার, তার সাথে যেটা হয়েছে ভগবান না করুন, সেই নৃশংসতার সাথে কোনো ইনসিডেন্টেরই কোনো তুলনা চলে না। তার মা বাবার মেরুদণ্ডের সঙ্গে তোমার মেরুদণ্ডের কোনো তুলনা চলে না। তার মা বাবা তাকে টেনে হিচড়ে সেই ইনসিডেন্টের মধ্যে ঢুকায়। পিশাচগুলো যেভাবে তিলোত্তমার শরীরটাকে চিড়ে কুড়ে খেয়েছে, সেটা শুধু তার মা বাবা নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ সেই জিনিসটাকে ফিল করেছে নিজের হৃদয়ে। বিচার হোক কি না হোক, ওপরে একজন আছেন যিনি এর বিচার করবেন, সেই বিশ্বাস পশ্চিমবঙ্গের সারা ভারতে রাখে। তুমি তিলোত্তমার সঙ্গে তোমার মেয়ের তুলনা করছো? কার সাথে কিসের তুলনা করছো? কেমন কথা বলতে জানো না, কি বলবো? এইটা 7 বছরের ব্লগিং এর রেজাল্ট। তুমি তিলোত্তমার সঙ্গে তোমার মেয়ের তুলনা করছো? ঈশ্বর না করুন যদি কোনোদিন ঘেমনের সন্তানের সঙ্গে এরকম জিনিস হয়, তখন কি ঘেমন বলবে তিলোত্তমার সাথে যে ঘটনা ঘটেছিল আমার সন্তানের সঙ্গেও সেই ঘটনা ঘটলো, আমি এর কবে বিচার পাবো? কার সাথে কার তুলনা করছো? ছি, মা হয়ে সন্তানের জন্য এরকম একটা প্রার্থনা করছো যে তিলোত্তমার ঘটনার যেমন বিচার হয়নি, আমি কি বিচার পাবো না? কিসে কার সাথে কার তুলনা করছো তুমি? ভিউয়ারদের অপমান করার জন্য তাদের টিটকিরি মারতে চেয়েছো, তারপরে কি করে আশা করো সোশ্যাল মিডিয়া থেকে তোমার সন্তানকে খুঁজে বের করে ট্রোল করা হবে না, তার অ্যাকাউন্ট প্রাইভেট হবে না? তাকে অকথা কুকথা বলা হয়েছে, বলা ঠিক হয়নি, সেটা সবাই জানে। এই কথাটাও মাথায় রাখতে হবে, সব জিনিস উচিত হয় না। আর এখানে তুমি নিজের ভিডিওতে ভিউ আনার জন্য, নিজে বেশি পয়সা ইনকামের জন্য তোমার মেয়েকে টোপ হিসাবে ইউজ করেছো, তোমার মেয়ের ওই ক্লিপটাকে টোপ হিসাবে ইউজ করেছো। হয়ে গেল তো ক্লিক বেট? যেরমভাবে ঠিক করতে চেয়েছিলে ব্যাপারটা একটু অন্যদিকে বেঁকে গেল। অবশ্য তুমিই তো বলেছো কিছু পেতে গেলে কিছু ছাড়তেও হবে। হ্যাঁ, ভালো ভিউজ পেতে গেলে, মাসে যা ইনকাম করি তার থেকে বেশি করতে গেলে মেয়েকে তো একটু বলি দিতেই হবে, মেয়েকে তো টোপ হিসাবে ইউজ করতেই। তারপর ওই টাকায় না হয় মেয়েকে নিয়ে গিয়ে সোনার দোকানে কিছু গয়না কিনে দেবে, কিন্তু তার পরিবর্তে তুমি কি করলে? মেয়ের পাবলিক ইমেজটাকে নষ্ট করে দিলে, মেয়ের প্রাইভেট লাইফটাকে সবার সামনে খ্যামটা নাচিয়ে দিলে, শুধুমাত্র কটা টাকার জন্য আর শুধুমাত্র ভিউজের জন্য। ইচ্ছে করলেই ওই জায়গাটা তুমি এডিট করে বাদ দিতে পারতে, দাওনি। ওই মেসেজটা তুমি পৌঁছতে চেয়েছিলে, ভিউয়ারদের অপমান করতে চেয়েছিলে, টিটকিরি মারতে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একটা নতুন জিনিস তুলে দিতে চেয়েছি। তোমার হাজব্যান্ড ঠিকই বলেছে, তুমি সবার থেকে আলাদা। আমরা যখন কাউকে আঘাত করি, আমরা তখন দেখি যে সফট টার্গেট কোনটা। তুমি সব থেকে বড় টার্গেট, তোমার যেটা দুর্বলতা সেটা তুমি ভিডিওতে বলে দিয়েছো, যে তোমার হাজব্যান্ড আর তোমার সন্তান ঠিক থাকলে তোমার কোনোদিনও মন খারাপ হয় না। উচিত হয়নি, কিন্তু মানুষ তোমার বলা কথাই বুমেরাং করে তোমার কাছেই ফিরিয়ে দিয়েছে। দাদাকে না পেলেও তোমার মেয়েকেই টার্গেট করেছে, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রাইভেট করতে বাধ্য করেছে, অকথা কুকথা শুনিয়েছে, তার জীবনটা হেল করে দিয়েছে। বারংবার বলছিলে না, যা বলেছি বেশ করেছি, আমি ক্ষমা চাইবো না। আমি অনেক দিন ধরে এটাই বলতে চেয়েছিলাম। এখন সেই সমস্ত ভিউয়ার্সরাও বলবে যা করেছে বেশ করেছে।
ওই রকম একটা মেয়ের জন্য এটাই ঠিক, এটাই ওই মেয়ে ডিজার্ভ করে। বিগত দিনের ভিডিওতে তোমার ছলছলে চোখ, তোমার বিষণ্ণ মুখ আমার মনটাকে খুব 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 কষ্টে ভরিয়ে দিয়েছে। হাজার হোক, আমিও তো মা, আমিও বুঝতে পারি। হয়তো যারা তোমাকে এত কথা কমেন্টে বলেছে তোমার গায়ে তেমন লাগেনি, কিন্তু যখন সেই আঘাতটাই তোমার সন্তানের ওপর করা হয়েছে কেমন তোমার বুকটা ভেঙে গেছে। এইটুকু বোঝার ক্ষমতা তো প্রত্যেক মায়েরই আছে। তুমি তো বললে সেদিন ভিডিওতে তোমার এসবে কোনো ফরক পড়ে না, তুমি কোনো রকম চাহিদা না রেখেই ভিডিও করো। তাহলে শোনো, মনিটাইজেশন অফ করে প্রাইভেটলি ভিডিও করো, নিজেও দেখো, স্বামীকেও দেখাও, মেয়েকেও দেখাও। এটাকে কোনো রকমভাবে পাবলিক করার চেষ্টা করো না। বন্ধু বন্ধু বলো, বন্ধুকে বাড়িতে আসতেও দাও, তাদের কাছে কথাও বলো না, তাদের মন্তব্যও শোনো না, উত্তরও দেওয়ার ক্ষমতা রাখো না। আর বন্ধুর কাছে কিসের ক্ষমা চাওয়া, তাকে তো অনেক আদরে আবেগে বললেই সে ব্যাপারটা বুঝে যায়, কারণ মনের কানেকশান থাকে, পজিটিভিটি থাকে, যেটা আগে ছিল তোমার ব্লগে। এখন তোমার ওপর না আর রাগ হচ্ছে না, তোমার ওপর দুঃখ হচ্ছে, তোমার ওপরে আমার সহানুভূতি হচ্ছে। সত্যি তোমার একটা মেন্টাল ডক্টর দেখানো উচিত, একজন সাইক্রিয়াটিস্ট দেখানো উচিত, তোমার চিকিৎসার প্রয়োজন। বহুকাল ধরেই কিন্তু তোমার ব্লগে কোনো পজিটিভিটি নেই, তোমার কোনো কিছুই ভালো লাগে না, সবসময় তুমি টেনশনে ভোগো। নামটা চেঞ্জ করে আমি যে নামটা দিলাম ওই নামটাই রেখে দাও, আনহ্যাপি উইথ ঘ্যামন। তোমার যা ঘ্যাম বেড়েছে এই নামটাই তোমার পক্ষে যথেষ্ট। কিন্তু আমাদের 7 বছরের চেনা সেই হাসি খুশি বন্ধু দিদি নেই, তুমি ওই আনহ্যাপি উইথ ঘ্যামন হয়ে গেছো, যার ঘ্যামের চোটে জীবনের সমস্ত হ্যাপিনেস হারিয়ে গেছে। সাইকিয়াট্রিস্ট দেখাও ঘ্যামন, তোমার এটা এখন প্রচণ্ড প্রয়োজন। আমরা কিসের জন্য তোমার ব্লগ দেখতাম জানো? প্রচুর পজিটিভিটি, দাদার সঙ্গে একটা দারুণ কেমিস্ট্রি, একটা দারুণ বন্ডিং, একটা বাচ্চাকে বড় করা, সেই বাচ্চাটার সাথে তোমার বাড়ির পোষ্যটির সাথে আমাদের একটা কানেকশন তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তুমি যত বড় হতে থাকলে, তোমার পরিবার যত বড় হতে লাগলো, তোমার মধ্যে ঘ্যাম বেড়ে গেল, অহংবোধ বেড়ে গেল, আত্মম্ভরিতা বেড়ে গেল, আর সাথে সাথে তুমি কিন্তু আমাদের থেকে অনেক অনেক দূরে চলে গেলে। এখানে এই যে ইউটিউবে আমরা কাজ করি, এটা কিন্তু টেলিভিশনের থেকে কিছুমাত্র কম না। আমরা বহু ক্রিয়েটার এমন আছে, তারা যখন তাদের ভিউয়ারদের সঙ্গে দেখা হয়, ভিউয়াররা এমনভাবে তাদের ভালোবেসে জড়িয়ে ধরে, এমনভাবে কথা বলে যেন মনে হয় তারা হাতে চাঁদ পেয়েছে। আমরা যারা ক্রিয়েটার তারা নিজেরাও হয়তো এতটা এক্সপেক্টও করি না, এতটা ডিজার্ভও করি না, তবু ওই যে সর্বনাশী আবেগ তাদের বাধ্য করে আমাদের জড়িয়ে ধরতে, মনের কথা বলতে। সত্যি আবেগ বড় সর্বনাশা। আমার কমেন্ট বক্সে এই কমেন্টটি করেছেন যে বস্তির মেয়ে ঘ্যামন, দরিদ্র হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়, কিন্তু সেখান থেকে উঠে একটা স্বচ্ছন্দ জায়গায় পৌঁছে যাওয়ার পরে ভিতটাকে ভুলে যাওয়াটা অপরাধ। তুমি জাস্টিফাই করতে চেয়েছো তোমার বিয়েটাকে, তোমার বিয়েটা এখানে কোনো উদ্দেশ্যই নয়। অনেকে হ্যাঁ এটা নিয়ে কথা বলছে বটে, কি করে তুমি এত কম বয়সে পালিয়ে গিয়ে বাবা মার মুখ পুড়িয়ে বিয়ে করলে, কিন্তু এটা কোনো ইস্যু নয়। যেমন তুমি বলেছো যে তখন আমি অল্প পরিচয়ে একজনের হাত ছেড়ে বেরিয়ে এসে এই এত সুন্দর জীবন পেয়েছি, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। তুমি তোমার কপাল ভালো, তাই এত সুন্দর একটা জীবন। ওই 6 দিনের আলাপে তোমার কোনো ভুল মানুষের সঙ্গে দেখা হয়নি, একটা সঠিক মানুষের হাত ধরেছিলে, সেই কারণেই তোমার জীবনটা আজকে এত সুন্দর। তোমার ক্ষেত্রে লাক ফেভার করেছে, একটা সঠিক মানুষকে তুমি জীবনে পেয়েছো, তোমার ওয়াইটি চ্যানেল এত সুন্দর চলছে। হতেই পারে এমন অনেক মানুষ আছে বছরের পর বছর ভালোবাসার সম্পর্কে থাকার পরও বিয়ের পরে সেই সম্পর্কে ভাঙন ধরে, মানসিক একটা দূরত্ব তৈরি হয়, হতেই পারে। তোমার 6 দিনের আলাপে সঠিক মানুষটার সাথে সেই ঘটনা ঘটেনি, তা বলে ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করো না। বহু মা বাবা আছে অ্যারেঞ্জ ম্যারেজ করে মেয়ের বিয়ে দেন, মেয়ে বহু বছর সংসার করে, তারপর দেখা যায় স্বামীটি পরকীয়ায় লিপ্ত বা তাদের স্বামী স্ত্রীর সংসার ভেঙে যায়, তার বলে তারা কখনো মেয়ের কাছে এটা অল্টারনেটিভ হিসেবে চাইবেন না। যা মা, এরকম ঘটনা তো ঘটতেই পারে, তুই 5-6 দিনের আলাপে একটা অচেনা ছেলেকে বিয়ে করে আমাদের মুখ পুড়িয়ে চলে যা। বারংবার ভিডিওর মধ্যে এই একই কথা বলছি, তোমার কথাটার প্রতিটি পয়েন্ট ঠিক, কিন্তু একজন ভিউয়ারকে সামনে রেখে সামগ্রিকীকরণ করা এবং উদ্ধতভাবে কথা বলা, অহংকারের সাথে কথা বলা, এটা তোমার উচিত হয়নি। তোমার কথা থ্রোয়িং ঠিক ছিল না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ছিল না। মা বাবা ধার দেনা করে মারা গেলে যেমন সন্তানকে শোধ করতে হয়, মা বাবা যদি চোর জোচ্চোর হয় যেমন তার সন্তানকে কথা শুনতে হয়, ঠিক তেমনি আজকে তোমার সন্তানকেও কথা শুনতে হচ্ছে। হ্যাঁ, তবে ওই অন্য ক্ষেত্রের থেকে তোমার সন্তান একটু আলাদা, ঠিক তোমারই মতো উদ্ধত, দুর্বিনীত, বেহায়া। সে নিজের মা বাবার সঙ্গে ঠিকভাবে কথা বলে না, সে ভিউয়ার্সদের কথা শোনাতে চাঁচাছোলা ভাষায় উদ্ধত, তো তাকে তো কথা শুনতেই হবে। বহুদিন আগের ভিডিও, তোমার মনে আছে কিনা জানি না, কেমন ফ্রিজ থেকে তুমি একটু ক্রিম বের করে লাগিয়েছিলে বলে পুপু তোমায় এক গাদা কথা শুনিয়েছিল। একবার আইফোন কিনে ফেরার সময় ওর বাবার সাথে মিসবিহেভ করেছিল, তখনও কিন্তু তোমার সন্তান ট্রোল হয়েছিল এবং নিজের দোষেই হয়েছিল। তোমার সন্তান বারংবার ভিডিওর সামনে
সামনে এসে নিজে যেচে হাড়ি কাঠে গলা দেয়, তুমি সেটাকে প্রশ্রয় দাও, আর তার জন্যেই আজকে তার এই অবস্থা। তুমি কার বিচার চাইতে এসেছো? তুমি তোমার নিজের ব্যবহারের বিচার চাও। আগে নিজেকে শুধরাও, তারপর অন্যকে শুধরাতে এসো। আর ওই প্যান্টালুন্সে দেখা বাচ্চা মেয়েটা, আশা করছি তার মাও এই ভিডিওগুলো দেখছে এবং মনে মনে আমাদের সঙ্গে সহমত প্রকাশ করছে। মিলে কর্তাগিন্নিতে ঠাকুর পুজোর ফুল তুলছো, ঠাকুর পুজো দিচ্ছ, ঠাকুরকে শয়ন থেকে ওঠাচ্ছ, কিন্তু মনের ভেতর চলছে কন্ট্রোভার্সি। কি উত্তর দিতে হবে, কি ভিডিও বানাতে হবে, কখন ক্যামেরার অ্যাঙ্গেল বদলাতে হবে, কতটা ধরতে হবে, কতটা ছাড়তে হবে। এত কিছু ঘটে যাচ্ছে তোমার জীবনে, তোমার মুখ, বডি ল্যাঙ্গুয়েজ, তোমার চাউনি, কথা বলার স্টাইল বলে দিচ্ছে তোমার লাইফে এই কমেন্টসগুলোর, এই কন্ট্রোভার্সিগুলোর ইম্প্যাক্ট ঠিক কতটা, তোমার মেয়ের জীবনে এই কন্ট্রোভার্সিগুলোর প্রভাব কতটা পড়েছে, কতটা ট্রোলের শিকার সে হয়েছে। তা সত্ত্বেও তুমি বলছো তুমি যা বলেছো বেশ করেছো, ঠিক করেছো, যা বলেছো বেশ করেছো, আবার করো। তুমি কন্ট্রোভার্সি চাইছো, আমরা কন্ট্রোভার্সি দেব, ভিউজ তোমারও হবে, আর তোমার কন্ট্রোভার্সি চাওয়ার জন্য ভিউজ আমাদেরও হবে। তুমি প্রত্যেকটি ব্লগারকে, প্রত্যেকটি ভিউয়ারকে তোমরা অপমান করেছো, স্বামী স্ত্রী মিলে, তোমার সন্তান সহ। সেই অপমান সুদে আসলে ফেরত দেওয়ার দায়টা সকলের। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের কন্ট্রোভার্সিয়াল ব্লগটা এইটুকুনি। যদি এতক্ষণ ধরে আমার এই বকবকানিটাকে একটুও উপভোগ করে থাকো তো চ্যানেলের বন্ধু হয়েও, তবে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার নয়, আমি কিন্তু লাইফস্টাইল ব্লগার, মামনের মতোই, মামনের ছাত্রী আমি। তো চলো, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় বড়মা।